আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও তৈরি পোশাক শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বিজিএমই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এনামুল হক খান। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার। এনামুল হক খান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে। আজকে আপনার কাছে অনেকগুলো বিষয় আমাদের পরিষ্কার হওয়ার ব্যাপার রয়েছে। স্বাগত জানাচ্ছি এবং প্রশ্নতে যাচ্ছি। প্রথম প্রশ্ন যেটি করতে চাই যে ইউরোপ আমাদের বড় বাজার এবং খুব নির্ভরযোগ্য বাজার, অনেক আশ্বস্ত জায়গায় আমাদের এখানে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইউরোপীয় ইউনিয়ন ভারতকে একটা ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্টের দিকে এগুচ্ছে এবং সেটা উর্সুলা, যিনি ইউ প্রধান, তিনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে মাদার অফ অল ডিল, তিনি এভাবে ব্যাখ্যা দিয়েছেন। এই মুহূর্তে তিনি ইন্ডিয়াতেও অবস্থান করছেন। এইটা আমাদের ওই বাজারের জন্য একটা বড়, আমাদের পার্সপেক্টিভে ভারতেরটা চিন্তা করবে, কিন্তু আমাদের পার্সপেক্টিভে বড় রকমের কোনো আপনি ব্যবসার কোনো ঝুঁকি দেখছেন কিনা? জি, ধন্যবাদ একুশে টিভিকে। আমাদের বাংলাদেশে এখন বর্তমান যে অবস্থা যাচ্ছে, এখানে ইন্ডিয়া অনেক এবং বাংলাদেশ দুটোই কিন্তু আমরা দক্ষিণ এশিয়া একটা বড় রপ্তানিকারক দেশ, স্পেশালি অ্যাপারেলস মার্কেটে। এবং অলসো ইটস ট্রু দ্যাট ইউরোপ ইউনিয়ন এবং ইংল্যান্ড বা গ্রেট ব্রিটেন, ওখানে যে এক্সপোর্টগুলো হয় এটা হচ্ছে আমাদের রপ্তানির 50-এর উপরে, 50%। তেমনি ভাবে ইট ইস 50% মানে হচ্ছে যে $19.7 বিলিয়ন আমরা ইউতে আমরা এক্সপোর্ট করি। এবং একই সঙ্গে ইন্ডিয়া কিন্তু, তারাও কিন্তু 47% তাদের এক্সপোর্ট টু ইউরোপ, অ্যান্ড দ্যাট ইজ ক্লোজ টু $17.2 বিলিয়ন। তাহলে দুজনেরই কিন্তু স্টেক অনেক হাই। তো এখানে আমরা যেটা বেনিফিট আমরা এনজয় করছি, এখানে এলডিসি কান্ট্রি হিসাবে আমরা জিরো ট্যারিফে আমরা ইউরোপে এন্ট্রি করছি। সেখানে ইন্ডিয়া কিন্তু 9.6% ট্যারিফ দিয়ে ইউরোপে এখন এন্ট্রি করছে। সো এফটিএ ডেফিনেটলি ইন্ডিয়ার জন্য একটা ফ্যান্টাস্টিক একটা জিনিস হবে, খুবই ভালো একটা জিনিস হবে। সেটা হচ্ছে অনেক দিনের ফসল, তারা বহুদিন ধরে কাজ করছে। 2007 সাল থেকে তাদের কিন্তু নেগোসিয়েশন শুরু হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নে তারা ঢোকার জন্য, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার জন্য। সেটা সাফল্যের মুখ দেখছে। আমরা যেটা শুনলাম যে সেটা হচ্ছে যে খুব সহসা 2-1 দিনের মধ্যে এরকম একটা ডিক্লারেশন আসতে যাচ্ছে। তো এটা আমাদের জন্য ডেফিনেটলি একটা কনসার্ন, চিন্তার ব্যাপার। অবশ্যই একটা চিন্তার ব্যাপার। ইন্ডিয়া আমাদের খুব ক্লোজ একটা প্রতিযোগী এবং তারা কিন্তু আমাদের মার্কেট শেয়ার একটা অংশ, ইউরোপে বেশ কিছু অংশ তারা অলরেডি দখল করেছে। তো আমরা এটা নিয়ে একটু শঙ্কিত, বাট তারপরেও আমরা যেহেতু এই মুহূর্তে আমরা প্রোটেক্টেড, আমরা জিরো ট্যারিফে এখানে আছি, তো সেই কারণে আমরা প্রোটেক্টেড ফর দ্য টাইম বিং আপ টু 2029 আমরা প্রোটেক্টেড থাকবো। তো তারপরে আমাদের কিন্তু অনেকগুলো কাজে আমরা পিছিয়ে রয়েছি এফটিএ করার ব্যাপারে বিভিন্ন দেশের সাথে, যেখানে আমরা দেখছি যে ইভেন আফ্রিকান কান্ট্রিজ, ইন্ডিয়া, ভিয়েতনাম, সবাই কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, ক্যাম্বোডিয়া, ইন্দোনেশিয়া, সবাই কিন্তু করছে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছে বা বিভিন্ন রকম প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করছে। সব দেশগুলো তারা নিজেদেরকে বাঁচাবার চেষ্টা করছে। কিন্তু আমরা কেন সবসময় আমরা এইসব কাজে পিছিয়ে থাকি? আমরা কিন্তু এখানে গভর্নমেন্ট আমাদেরকে পলিসি সাপোর্ট দিবে এবং এইসব ট্রেড নেগোসিয়েশন গভর্নমেন্ট করবে, আমরা না। এটা আমরা বিজিএমইএ অথবা আমরা ট্রেড বডিজ গুলো কিন্তু এই কাজগুলো করে না, করবে সরকার। সরকার কেন এটাতে পিছিয়ে আছে সেটা আমাদের কাছে সবসময় একটা বড় প্রশ্ন। খুবই স্লো, গভর্নমেন্ট ইজ ভেরি ভেরি স্লো। এখানে আমাদের এই কমপ্লাসেন্ট থাকার কোনো সুযোগ নাই। আমি জানি যে আমরা 29 সাল পর্যন্ত আমরা একটা জিরো ট্যারিফ থাকবে আমাদের, বিকজ অফ এলডিসি কান্ট্রি, কিন্তু সেই কারণে আমরা বসে থাকবো তা তো হয় না। এইসব চুক্তিগুলো, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যে চুক্তিগুলো, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এগুলো এগুলো কিন্তু একটা লং টার্ম একটা প্ল্যান করে আগাতে হবে এবং এটা ওভারনাইট হবে না। এটা হবে একটা সময় লাগবে। এই কাজগুলো করতে হলে ভালো রকম সময় লাগে এবং আস্তে 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 এই কাজটা সাফল্য অর্জন করতে এটাতে 3 থেকে 4 বছর, 5 বছরও লেগে যেতে পারে। সেই কারণে আমি মনে করি যে আমরা পিছিয়ে আছি, ইমিডিয়েটলি আমাদের কাজে নামতে হবে এবং তা যদি করতে পারি, তাহলে 29 সালের মধ্যে যদি আমরা কাজটা করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা ইন্ডিয়ার সাথে এক পারে থাকবো, সমানভাবে আমরা ব্যবসা প্রতিযোগিতা করতে পারবো। আপনি বলছিলেন ভারত 2007 থেকে এই প্রক্রিয়া শুরু করেছে, তার মানে তার হিসেবে 19 বছর, অলমোস্ট 18-19 বছর ধরে সে ট্রাই করছে। এই একই কাজ আমাদেরকে 3 বছরের মধ্যে করতে হবে, মানে আমাদের হাতে যদি ওরকম আমরা চিন্তা ভাবনা করে থাকি। আমি একটু আপনার কাছে জানতে চাই, আমরা কি মানে মার্কিন ট্যারিফ নিয়ে খুব বেশি কনসার্ন হওয়ার কারণে, ওই বাজারটা ধরে রাখার কারণে এই দিকটায় একটু অমনোযোগী হয়ে গেছি, বা এক ধরনের, যেহেতু আমাদের ইউরোপ একটা বিশ্বাসের জায়গা রয়েছে, সুতরাং এই বাজারটি ইনট্যাক্ট থাকবে, এখানে আর কোনো প্লেয়ার ওইভাবে আমাদেরকে ডমিনেট করতে পারবে না, এরকম একটা ফেক কনফিডেন্সকে আমরা বুস্ট করে ফেলছি কিনা শরীরে? আমি এক্স্যাক্টলি ওইভাবে কথাটা আমি বলতে চাই না যে ফেক বা ওই ধরনের কোনো শব্দ, বাট আমি যেটা মনে করি যে আমাদের এই গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভ, এখানে অনেক দুর্বলতা আছে।
আমরা আমাদের লং টার্ম ফিউচারগুলো আমরা দেখি না। আমাদের এই লং টার্ম জিনিসগুলো দেখা, যেটা বলে না যে সুদূর প্রসারী আমাদের একটা দৃষ্টি থাকতে হবে, কোন দিকে আমরা যাচ্ছি, আগামী 2 বছর পরে আমরা কোথায় থাকবো, 5 বছর পরে আমরা কোথায় থাকবো। এইভাবে যদি আমরা প্ল্যানগুলো করতে পারি, এবং কারা করবে? সরকার করবে, গভর্নমেন্ট এই কাজগুলো করবে, এবং তাদের তো অফিস রয়েছে। এবং আমাদের ব্রাসেলসে আমাদের যে অ্যাম্বাসেডর মাসুদ সাহেব নতুন অ্যাপয়েন্টমেন্ট হলো, মাসুদ আলম সাহেব, উনি অ্যাম্বাসেডর সাহেব এসেই কিন্তু কাজে নেমে পড়েছেন। এইভাবে আমাদের এম্বাসিগুলো, আমাদের সরকার, এরা যদি সবাই মিলে একসঙ্গে আমাদের কাজগুলো করে, তাহলে কিন্তু আমরা আমাদের কাজে এগিয়ে যেতে পারবো। এখন কথা হচ্ছে যে আমেরিকার দিকে দৃষ্টি। হ্যাঁ, আমেরিকা ডেফিনেটলি আমরা ভালো একটা অবস্থানে আছি, এই মুহূর্তে তো অবশ্যই আছি, আমেরিকা ভালো একটা অবস্থানে আছি। কিন্তু আমরা খুব একটা সুবিধা ঘরে তুলতে পারছি না, কারণ আমেরিকার লোকের ওদের ক্রয় ক্ষমতা কমে গেছে। আমেরিকাতে ইনফ্লেশনের কারণে ক্রয় ক্ষমতা অনেক কমে গেছে আমেরিকান লোকদের। তো আমেরিকাতে পারচেজ প্র্যাকটিস গুলো চেঞ্জ হয়ে ওরা কিন্তু অনেক কম পারচেজ করছে, স্পেশালি অ্যাপারেল আইটেমস, এক্সেপ্ট চিলড্রেন্স আইটেম। ওরা মেন্স অ্যান্ড ওমেন্স এর যে সেলস অনেক কমে গেছে। সো দিস ইজ বিগ শক। আমরা মনে করেছিলাম যে আমেরিকাতে আমাদের ভালো রকম ইয়ে হবে, তবে হ্যাঁ, আমেরিকাতে আমরা বাজার ধরে রেখেছি। এখানে যেহেতু আমেরিকায় ঢুকতে পারছে না ঠিক মতো ইন্ডিয়া এবং চায়না, সেই কারণে তারা কিন্তু তাদের পুরো এমফাসিস, তাদের পুরো ফোকাসটা কিন্তু ইউরোপে। এই কারণে তারা, যেহেতু তারা ডেসপারেট, এবং ইভেন প্রাইস ডাম্পিং করেও কিন্তু অর্ডারগুলো তারা ধরে নিচ্ছে। তারা আমাদের থেকে ভালো কিছু অর্ডার তারা অলরেডি নিয়ে গেছে। এবং ইন্ডিয়া যেভাবে আগাচ্ছে, দ্য ওয়ে থিংস আর গোয়িং, এবং আমরা যেভাবে এলডিসি থেকে উত্তরণ ঘটছে, দুইটা বিপরীতমুখী ঘটনা ঘটছে। ইন্ডিয়া এফটিএ করছে, ভালো সুবিধা পাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু এলডিসি থেকে উত্তরণ ঘটছে। তার মানে আমরা আমাদের বেনিফিট হারাচ্ছি, আর ইন্ডিয়া কিন্তু বেনিফিট গুলো গেইন করছে। তো এই জায়গায় একটা অসম প্রতিযোগিতার সম্ভাবনা আমি দেখছি সামনের দিকে। এবং এটা যদি আমরা খুব দ্রুত আগামী 3 বছরের মধ্যে আমাদের এই কাজগুলো করে ফেলতে হবে, এবং এটা ডেফিনেটলি একটা ভালো সাইড। এর মাঝে একটা জিনিস যেটা নতুন ঘটলো, সেটা হচ্ছে গত কয়েকদিনের ঘটনা, খুব রিসেন্ট ঘটনা। সেটা হচ্ছে যে জিএসপির যে বেনিফিট গুলো আহ, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া এবং কেনিয়া এনজয় করছিল, সেগুলো কিন্তু 3 বছরের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে। সেটা হচ্ছে 2026-এর জানুয়ারি থেকে 2028-এর ডিসেম্বর পর্যন্ত এই জিএসপি বেনিফিট গুলো তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে। ইন্ডিয়া, ইন্দোনেশিয়া এবং কেনিয়া, এখানে কিন্তু ভারত ভালো একটা ধাক্কা খাবে। এখন তারা কিন্তু 9.6% ডিউটি ট্যারিফ দিয়ে তারা ইউরোপে ঢুকছে। এটা যদি উঠে যায়, এই জিএসপি সুবিধা যদি স্থগিত হয়, 3 বছর হচ্ছে, এটা অলরেডি ডিক্লেয়ার্ড, সো তারা কিন্তু 12%-এ চলে যেতে হবে, 12% ট্যারিফ দিয়ে তাদের ঢুকতে হবে। সো আরেকটু কঠিন হয়ে গেল তাদের জন্য। আমাদের এই সুবিধাটা এখন একটা সুযোগ, আমরা একটা উইন্ডো পেলাম, 3 বছর একটা উইন্ডো পেলাম অ্যাডিশনাল। এই উইন্ডোকে আমরা কাজে লাগিয়ে আমাদের এই সময়টা আমরা ইউরোপে এবং অন্যান্য বিভিন্ন দেশে, যেমন জাপানে আমরা প্রায় আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট একদম কমপ্লিট, প্রায় অনলি ওয়ান কান্ট্রি যেটা আমরা এখন হয় নাই বাট হয়ে যাচ্ছে, জাপানিজ তো প্রায় শেষ। তো জাপানটা ভালো মার্কেট, গুড মার্কেট। এই এগ্রিমেন্ট যেভাবে আমরা করেছি, একইভাবে আমরা দ্রুত গতিতে ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে এই যেটা আছে আমাদের সাউথ আমেরিকাতে আছে মার্কাসুর, 4টা দেশ আছে খুবই প্রসপেক্টিভ, একটা 4টা দেশ আছে সাউথ আমেরিকাতে, ও জায়গায় চুক্তি করতে হবে। এছাড়া আমরা নিজেরা আমাদের সাফটা বা আসিয়ান, এইসব জায়গায় আমাদের চুক্তি করতে হবে। এই চুক্তিগুলো আমাদেরকে ফিউচার বাণিজ্যতে আমাদেরকে একটা প্রোটেকশন দিবে, একটা সিকিউরিটি দিবে। এই জি। জায়গায় কিন্তু আমাদের দেরি করার কোনো স্কোপ নাই। উই হ্যাভ টু হারি আপ অ্যান্ড ইমিডিয়েটলি আমাদের এই কাজে, সে যদি সরকার যদি আমাদের হেল্প চায়, কিভাবে কাজে আগাবো, কোনটা শুনলে সুবিধা হবে, আমরা তো সবসময় রেডি। যে কোনো সময় গভর্নমেন্ট যদি আমাদের সাহায্য চায়, আমাদের টিম ইজ রেডি, আমরা সরকারকে সহযোগিতা করব। ডেফিনেটলি আমাদের সবার স্বার্থে একসঙ্গে আমরা কাজ করতে হবে। জি, আপনি যেটির কথা বলছিলেন যে জিএসপি সুবিধায় ইন্দোনেশিয়া ভারতের জন্য অফ করে দেওয়ার ব্যাপারটা ইউরোপের বাজারে, এটি কি এফটি এর জন্যই এই ধরনের চিন্তা, যেহেতু একটা এফটিএ হতে যাচ্ছে? আমি যতটুকু জানি যে প্লাস্টিক পণ্য সব কিছু পণ্যে আসলে জিএসপি সুবিধাটা তারা পেতো, সেটা তারা এখন পাবে না। এখন যদি এফটিএ হয়েই যায়, আমি ধরছি আগামীকাল বা পরশু যদি এরকম কোনো ঘোষণা আসে, সেক্ষেত্রে তার জিএসপি সুবিধা আলাদা করে দরকার হবে না ভারতের। এটা নিয়ে একটা কনফ্লিক্ট আছে, কনফ্লিক্টিং নিউজ আছে, যেটা বলা হচ্ছে যে যদি এই জিএসপি সুবিধা যদি বন্ধ করে দেয়, স্থগিত দেওয়া হয় ভারত, ইন্দোনেশিয়া এবং কেনিয়াকে, তাহলে কিন্তু এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট তো এগ্রিমেন্ট করা, সাইন করা মানেই কিন্তু এটা ইন এফেক্ট না। এটা এফেক্ট হতে হলে সময় লাগবে। এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইনের পরে দুইটা দেশের পার্লামেন্টে বসতে হবে, পার্লামেন্টে বসে সেটা র্যাটিফাই করা হবে। এরপরে ধীরে 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 এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের বেনিফিট গুলো পাবে। বাট এখন যেটা জিনিস শোনা যাচ্ছে, যদি জিএসপি স্থগিত করা হয় ভারতের জন্য, ইন দ্যাট কেস তখন এফটিএটা কি অ্যাপ্লিকেবল হবে না হবে না, এই জায়গাটা একটা ধোঁয়াশা আছে। আমরা এখনো ক্লিয়ার না এই ব্যাপারটা নিয়ে। তো আমরা মনে করি যে আমাদের এই সময়টা কাজে লাগাতে হবে, এই সুযোগটা কাজে লাগাতে হবে, এটা আমি স্টিল মনে করি।
আচ্ছা, এবার একটু আপনি পারচেসের কথা বলছিলেন যে ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে আমেরিকার বাজারে, পুরো বিশ্বেই তো আসলে এক ধরনের যুদ্ধ অবস্থা চলছে। এরকম একটা সিচুয়েশনে ওভারঅল মার্কেটই তো শ্রিঙ্ক করতে পারে। এরকম একটা অবস্থায় আপনারা কি ভাবছেন যে আগামীতে যদি ব্যবসা বাণিজ্য এই তৈরি পোশাক খাতের উপরই একটা লং টার্ম না হোক শর্ট টার্ম একটা চাপ আসবে, সেই চাপের জন্য কতটুকু প্রস্তুত বাংলাদেশ? বাংলাদেশ প্রস্তুত বলতে আমরা আমাদের গভর্নমেন্ট থেকে তো আমরা কখনো খুব একটা অ্যাডভাইজারি পাই না যে তোমরা কি করবা, এই করবা, সে করবা। যেমন ইউরোপিয়ান ইউনিয়নে এলডিসি গ্রাজুয়েশন হবে, অনেক অনেক নতুন নতুন নিয়ম কানুন আমাদের উপর প্রযোজ্য হবে। এই নিয়ম কানুনগুলো যখন আসবে তখন আমরা কিভাবে এটাকে হ্যান্ডেল করব, এই যে ট্রেন আপ করা, আমাদেরকে ট্রেন আপ করা, আমাদেরকে রেডি করা, আপগ্রেড করা, এটার ব্যাপারে আমি মনে হয় না যে গভর্নমেন্টের খুব একটা সাহায্য আমরা পাচ্ছি। এতদিন কিন্তু গভর্নমেন্টের সাথে আমাদের যুদ্ধ ছিল যে আমরা এলডিসি উত্তোলন করার জন্য 3 বছর আরো বেশি লাগবে, আমরা ব্যবসায়িক কমিউনিটি বলছি, কিন্তু গভর্নমেন্ট আমাদের সাথে ফাইট করছে না, এটা এখনই আমাদের লাগবে, আমরা এখনই আমরা এলডিসি উত্তোলন করব। এটা ভুল, গভর্নমেন্টে ভুল ভেঙেছে। গভর্নমেন্ট এখন মনে করে যে আমাদের আসলেই 3 বছরের প্রয়োজন, এবং আমাদের যে বেশ কিছু অ্যাক্টিভিটি কিন্তু চলছে যেন আমাদের এটা এলডিসি ডেভেলপমেন্ট করা যায়, এলডিসি আমরা 3 বছরের জন্য পেছানো যায়। তো আমি আশাবাদী, এখনো আমি আশাবাদী 3 বছর পেছানোর একটা সম্ভাবনা আছে। এটা গেল এলডিসি এবং আমাদের 3 বছর এক্সট্রা পাওয়া, এবং আমাদের সরকারের যে ভুল ধারণা ভেঙে গেছে। সরকার এখন চাচ্ছে, যে সরকারও চাচ্ছে, বাংলাদেশ সরকারও চাচ্ছে যে আমরা 3 বছরের জন্য এটা ডেফার হওয়া উচিত। আচ্ছা, এটা গেল এই অংশটা। এখন আমাদের প্রিপারেশন, আমাদের কিন্তু প্রিপারেশন আমি আগেও অনেকবার বলেছি যে আমাদের প্রতিটা ফ্যাক্টরি, আমাদের ফ্যাক্টরি ওয়াইজ চিন্তা করতে হবে। প্রতিটা ফ্যাক্টরি তার দক্ষতা বাড়াতে হবে, উৎপাদন খরচ কমাতে হবে, আমাদের নিজেদের বিভিন্নভাবে প্রোডাক্টিভিটি অ্যান্ড এফিসিয়েন্সি দিকে খেয়াল রাখতে হবে। আমরা যত প্রোডাক্টিভ আমরা হব, যত প্রোডাক্টিভিটি আমরা বাড়াতে পারবো, তখন কিন্তু আমাদের প্রোডাকশন কস্টটা কমে যাবে। তাহলে কিন্তু আমি প্রতিযোগিতার সক্ষমতা আমার বাড়বে। তো এই জায়গাটা আমাদের প্রতিটা ফ্যাক্টরি টু ফ্যাক্টরি আমাদের দেখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে কমপ্লায়েন্স এন্ড সাস্টেনেবিলিটি, এই দুটো কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কমপ্লায়েন্স এন্ড সাস্টেনেবিলিটি। এটা আমি যদিও আমি আমি অত্যন্ত প্রাউডলি বলতে পারি যে বাংলাদেশ কিন্তু এই সাস্টেনেবিলিটি এবং কমপ্লায়েন্সের দিক দিয়ে, সার্কুলারিটির দিক দিয়ে আমরা কিন্তু ভালো সাফল্য অর্জন করেছি। প্লাস আমাদের যে অনেকগুলো লিড সার্টিফাইড ফ্যাক্টরি গুলো যে আছে, প্রচুর লিড সার্টিফাইড এবং ওয়ার্ল্ডের বেস্ট, বর্তমানে ওয়ার্ল্ডের বেস্ট ফ্যাক্টরি গুলো সব আমাদের এখানে। তো এগুলো তো হ্যাঁ আমাদের দেশে আছে, এবং এটা প্রমাণ করছে যে আমরা সিরিয়াস অ্যাবাউট কমপ্লায়েন্স এন্ড সাস্টেনেবিলিটি। এবং আমাদের আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন। আমাদের খুব ইমিডিয়েটলি প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করা দরকার। আমরা এনামুল হক খান, আমরা আবারও আপনার কাছে আসছি, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের আরো কিছু প্রশ্ন রয়েছে কারখানা সংশ্লিষ্ট, তবে তার আগে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি। দর্শকের পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরে, ততক্ষণ নিশ্চয়ই সঙ্গে থাকবেন। জি দর্শক, আবারও স্বাগত একুশে বিজনেসে, আমি সঙ্গে আছি সাদাত হাবিবি সেতু। বিরতির আগে ব্যবসা বাণিজ্য ও তৈরি পোশাক শিল্প নিয়ে কথা বলছিলাম বিজিএমই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এনামুল হক খানের সঙ্গে। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আবারও ফিরছি আলোচনায়। বিজিএমইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এনামুল হক খান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বিরতির আগে আমরা ভারত এবং এফডিএ ইউরোপের বাজার নিয়ে কথা বলতে বলছিলাম। এবার একটু দেশের তৈরি পোশাক খাত নিয়ে একটু কথা বলতে চাই, আপনার কাছ থেকে শুনতে চাই। আপনি দেশের তৈরি পোশাকের একদম শুরুর দিককার মানুষ, একটু জানতে চাই সুতা নিয়ে সাধারণ মানুষের এক ধরনের কনফিউশন রয়েছে। আসলে একদিক দিয়ে বলা হচ্ছে, কোনো একটি পক্ষ বলছে যে ভারতের আধিপত্য থেকে একটু মুক্তি হওয়া, আবার কেউ বলছেন যে অভ্যন্তরীণ বাজারে সিন্ডিকেট বেড়ে যাবে, নির্ভরতার আমরা এখনো ভারতের উপর রয়েছি। নানান ধরনের আলোচনা শুনছি, কিন্তু আমি একটু একদম সাধারণ মানুষ যিনি আপনাকে দেখছেন শুনছেন, তার অংশ হয়ে আমি বলতে চাই, আসলে সুতা নিয়ে দেশে হচ্ছে কি? সুতা নিয়ে এখন তো তুলকালাম কাণ্ড। এখন কথা হচ্ছে যে সাধারণ মানুষ, আপনি বললেন আপনি সাধারণ মানুষ, তো সাধারণ মানুষ আপনি চান যে দুজন আছে, একজনকে বন্ধ করে দিলাম, শেষ করে দিলাম, একজনকে মেরে ফেললাম, আরেকজনকে চালালাম, আবার ওকে না করে আবার আমাকে মেরে ফেললাম, ওকে চালালাম। এটা তো হবে না। এটা হচ্ছে আমাদের কৌশল অবলম্বন করতে হবে। এই কৌশলী হওয়াটা আমাদের বাংলাদেশে আমি যেটা দেখলাম, আমাদের কৌশলী হওয়াটা সবসময় আমরা পিছিয়ে থাকি। কৌশল নিয়ে আমরা কখনো ভাবি না। এখন আজকে আমি বললাম যে হ্যাঁ সব বন্ধ করে দিলাম, ট্যারিফ চালু করে দিলাম, এবং আমাদের স্পিনার্সরা অনেক লাভ হয়ে গেল। এতে কি হলো? আমরা তো শেষ হয়ে যাব। আমরা যারা স্পেশালি দ্য নেটওয়ার্কস, এই নেটওয়ার্ক তো পুরোই শেষ হয়ে যাবে। নেটওয়ার্কে এখন যে সুন্দর একটা অবস্থান আমরা আছে, এই অবস্থানটা হারাবো এবং আমাদের প্রতিযোগিতা সক্ষমতা পুরাই হারিয়ে ফেলবো। তো আমি সেটাও চাই না। তাহলে আমরা দুটাকে বাঁচাতে হবে। দুটাকে বাঁচানোর জন্য সেই যে কৌশল শব্দটা বললাম, কৌশলটা এখানে দরকার, প্রযোজ্য করা, কৌশলটা অবলম্বন করতে হবে আমাদের। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে খুব সহজ একটা সমাধান আমরা সবাই কিন্তু দিয়েছি সরকারকে, কিন্তু সরকার কিন্তু এটা নিয়ে কেন জানি দেরি করছে। সেটা হচ্ছে যে আমরা স্পিনারদেরকে আমরা ইনসেন্টিভ দেই,
তাদেরকে আমরা সেপারেট ইনসেনটিভ দিই, তারাও সেই ইনসেনটিভ নিয়ে তারা প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করবে এবং তারা কম পয়সায় আমাদেরকে সুতাটা দিতে পারবে দেশে। আমি চাই না ভারত বা ব্যবসা বাণিজ্যে কিন্তু ভারত বিরোধিতা বা অমুক যে এই জিনিসগুলো কিন্তু খুব একটা খাটে না। ব্যবসার মতোই চলবে। আমরা পলিটিক্যাল মানুষ না, আমরা হচ্ছি সবাই ব্যবসায়ী। ব্যবসায়ীরা কিন্তু ব্যবসায়ীর মতো করে চলবে। আমাদের কোনো স্কোপ নাই যে এখানে অ্যান্টি ইন্ডিয়া বা অ্যান্টি পাকিস্তান বা অ্যান্টি কোন একটা দেশ, এটা ভাবে হয় না। অ্যান্টি আমেরিকা কেন? আমি সবার সাথে সদ্ভাব বজায় রাখবো, সবার সাথে ভালো সম্পর্ক রাখবো এবং আমি ইন্ডিয়া থেকে সুতা আসবে না বাংলাদেশের সুতা, আমি যদি চয়েস দেওয়া হয় তা ডেফিনেটলি আমি চাইবো যে বাংলাদেশের সুতাটা আমি ব্যবহার করব। কিন্তু এটা প্রাইস যেন কারেক্ট হতে হবে। প্রাইস যদি 50 সেন্ট বেশি হয় তা আমি তো ব্যবসার সক্ষমতা হারাবো। তাহলে আমি কি চাই? আমি চাই যে স্পিনার্সরা বা টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন তারা কিছু ইনসেন্টিভ তারা দিবে গভর্নমেন্ট তাদেরকে, সো দ্যাট তারা প্রাইসটাকে কমিয়ে নিয়ে আসা রিজনেবল ওয়েতে যদি আমাদের কাছে দেয়। আমাকে যদি চয়েস দেওয়া হয় যে একই প্রাইসে আমি কোনটা নেবো, আমি অবশ্যই বাংলাদেশ নিব। এটা তো কোনো দ্বন্দ্ব নাই এখানে। আমরা বাংলাদেশি, আমরা চাই যদিও ব্যবসার সাথে কোনো আমরা পলিটিক্স সম্পর্ক নাই, তারপরেও যদি আমরা সবাই দেশপ্রেমিক, আমি চাই আমাদের সুতা আমাদের রিজনেবল প্রাইসে চলে আসুক, আমরা সবাই তার এই প্রাইসে সুতাটা কিনবো, বাংলাদেশ থেকে কিনবো। গভর্নমেন্ট ইনসেন্টিভ দিবে, স্পিনার্সরা সুতার দাম কমিয়ে রাখবে, এই তো হয়ে গেল। দিস ইজ এ সলিউশন এবং এটাই করতে হবে। এখন আমি আইদার ইনসেন্টিভ স্পিনার্সরা বন্ধ রাখবো ফ্যাক্টরি প্রতিবাদ, তা না হলে আমরা বন্ধ হয়ে যাব। এইভাবে তো হয় না, এদার দিস ওয়ান অর দ্যাট ওয়ান। তাহলে একটা সমাধান তো আছে। আমাদের সবার উচিত বা সরকারের উচিত ইমিডিয়েটলি আমাদের যে সমাধানটা সবচেয়ে বেস্ট সেটা হচ্ছে যে ইনসেন্টিভ দিয়ে বিভিন্নভাবে পলিসি সাপোর্ট দিয়ে আমাদের স্পিনারদের হেল্প করতে হবে, সো দ্যাট তারা আমাদেরকে রিজনেবল প্রাইসে সুতাটা দিতে পারে। এছাড়াও আমি একটা জিনিস বলি যে আমাদের তো সারাক্ষণ আমরা সংকট আমরা প্রোডাকশন করব। এখন হঠাৎ করে আমাদের 3 দিনের ছুটি দিয়ে দেওয়া হলো। 3 দিনের ছুটি কিভাবে সম্ভব? আমাদের তো সবার প্রোডাকশন, আমরা উই উইল মিস শিপমেন্ট। একটা মাসের মধ্যে আমরা যদি 4টা ছুটি, তারপরে শবে বরাতের ছুটি, তার মধ্যে হচ্ছে 21শে ফেব্রুয়ারি ছুটি, তারপরে যদি আরো 3 দিনের ছুটি হয়, তাহলে আমাদের 18 দিন থেকে 19 দিন আমার ওয়ার্কিং ডে থাকে। তাহলে 18-19 দিনের ওয়ার্কিং ডে দিয়ে আমি শিপমেন্ট গুলো কেমন করে করবো? 3 দিনের বন্ধ, আমার শিপমেন্টটা ডেফিনেটলি এফেক্ট হবে। আমি শিপমেন্ট মিস করবো, ডেডলাইন মিস করছি। 3 দিনের ছুটি কিভাবে হয়? সারা জীবন আমরা ইলেকশন করেছি, ইলেকশনের দিন একদিন ছুটি থাকে এর মধ্যে। এখন যদি পঞ্চগড়ের কারো কথা চিন্তা করা হয়, পঞ্চগড়ে একজন লোক ভোট দিতে যাবে, সে আদৌ ভোট দিতে যাবে কিনা সেটা অন্য প্রসঙ্গ। যদি ভোট দিতে যায় তাহলে আমি তাকে 2 জন মানুষকে আমি ছুটি দিব, আমি দিব, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি পুরো ইন্ডাস্ট্রি বন্ধ থাকবে 3 দিন। এটা তো হইতে পারে না। আসলে আমরা আমাদের নিজেদের মধ্যে সংকট উত্তরণ হতে পারছি না। এর মধ্যে গ্যাস নাই, ইলেকট্রিসিটি নাই, এনার্জি নিয়ে তো আমাদের সংকট তো সারা জীবনে আছে, চলছে। তার মধ্যে আমাদের বিএলএ নিয়ে আমাদের লেবার ইয়েটা যে এগ্রিমেন্টটা হলো আমাদের সাথে উইদাউট কনসালটেশন সমস্ত সিদ্ধান্ত গেজেট প্রকাশ হয়ে গেল, সেটাও ঠিক কি হচ্ছে বুঝি না। এদিকে আমাদের ইনসেন্টিভ কমিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আমরা চলবো কিভাবে? ব্যবসা বাণিজ্য আমরা করবো কিভাবে? আমি তো আমাদের দেশের ভিতরে আমাদের সংকট উত্তরণ থেকে বেরোয় আসতে পারতেছি না, উত্তরণ করতে পারছি না। তো আমার মনে হয় আমরা সুতা নিয়ে আমাদের একটা সরকারের বোধোদয় হবে, সরকারের একটা সুন্দর সমাধান আসতে পারবে। 3 জনকে নিয়ে আমাদের 3টা পার্টি আছে, টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন, বিকেএমই এবং বিজিএমএ, সবাইকে নিয়ে যদি আমরা একসঙ্গে বসি, আই এম শিওর আমরা একটা সুন্দর একটা গ্রাউন্ডে আসতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। খুব সুন্দর করে আপনি বললেন এবং নির্ভরভাবে বললেন। নিশ্চয়ই আপনার সাথে 21শে বিজনেসের আরও আয়োজনে আমরা কথা বলবো। আপনি সময় দেন, নিশ্চয়ই আপনি ভবিষ্যতে আপনাকে পাবো। আপনাকে ধন্যবাদ। দর্শক, ধন্যবাদ। আমরা 21শে এতক্ষণ টিভিকে দেশের ব্যবসা বাণিজ্য, তৈরি পোশাক শিল্প খাতে নানা করণীয় নিয়ে কথা বলছিলেন বিজিএমইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এনামুল হক খান। নিচ্ছে একটা বিরতির, দুপুর 2টায় ফিরবো আবারও 21শে বিজনেসের আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।